বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে এই মুহূর্তে যারা চ্যানেলাই দেখছেন, আপনাদের সকলকে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে এমএফআই শীর্ষক অনুষ্ঠানে ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম সিডিএফ ও চ্যানেলাইয়ের পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি আন্ডারে যে সকল মাইক্রো ক্রেডিট প্রতিষ্ঠান রয়েছে, এই প্রতিষ্ঠানগুলোর একটি অ্যাসোসিয়েশন ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম। এই ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম 1992 সালে প্রতিষ্ঠা লাভ করে 1997 সালে আমাদের কোম্পানি আইনে নিবন্ধিত হয় এবং এই প্রতিষ্ঠানটি মূলত যে কাজগুলো করছে সেই কাজগুলো হচ্ছে এই সেক্টরের জন্য যেই অ্যাডভোকেসি অ্যান্ড লবিং, একই সাথে সেক্টরের বিভিন্ন তথ্য আদান প্রদান এবং এগুলোর উপরে গবেষণা করা এবং সর্বোপরি এই সেক্টরের জন্য যে তহবিল সংগ্রহের প্রয়োজন, এই কাজগুলো কিন্তু অন্যান্য অন্তর্ভুক্তিমূলক কাজকর্মের পাশাপাশি আমাদের এই ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম সিডিএফ করছে। আজকে এই অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে এমএফআই শীর্ষক অনুষ্ঠানটির 30তম পর্ব। এই পর্বটি আমাদের মুসলিম এইড বাংলাদেশের সৌজন্যে প্রচারিত হচ্ছে। আজকে আমাদের সাথে আছেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক এবং অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব মামদুদুর রশিদ। সাথে আছেন মুসলিম এইড বাংলাদেশের সম্মানিত নির্বাহী পরিচালক জনাব মাহফুজুর রহমান চৌধুরী। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মামদুদ সাহেবের কাছে জানব বাংলাদেশে ক্ষুদ্র প্রতিষ্ঠানসমূহ অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং প্রায় 4 কোটি পরিবারকে নিয়ে এই প্রতিষ্ঠান কাজ করে। এই প্রতিষ্ঠানগুলো যে ভূমিকা রাখছে, বিশেষ করে শুধু মাইক্রো ক্রেডিটের কাজ নয়, একই সাথে অন্যান্য ইনক্লুসিভ কাজগুলো, এর ভূমিকাকে আপনি কীভাবে মূল্যায়ন করছেন? মাইক্রো ক্রেডিট ইনস্টিটিউশনগুলো স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং সম উন্নয়নের ক্ষেত্রে অনেক ধরনের কাজ করে আসছে। মাইক্রো ক্রেডিট তাদের একটা বড় অংশ। বিশেষ করে আমাদের দেশে এখন ব্যাংক যেখানে দূরবর্তী জায়গাগুলোতে বা যে জায়গাগুলোতে ব্যাংকের ব্রাঞ্চ নেই, সেই জায়গাগুলোতে আমরা ঋণ দিতে পারছি না, তেমন জায়গায় কমপ্লিমেন্ট করছে মাইক্রো ক্রেডিট ইনস্টিটিউশনস। এবং অনেক ক্ষেত্রেই অনেক মাইক্রো ক্রেডিট ইনস্টিটিউশন এখন আছে যাদের ঋণের পরিমাণ আমাদের মাঝারি সাইজের ব্যাংকের ঋণের পরিমাণের চেয়েও বেশি। তো সেদিক থেকে আমি বলবো যে দেশের সার্বিক উন্নয়নে যেখানে ঋণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেখানে মাইক্রো ক্রেডিট ইনস্টিটিউশন ব্যাংকের সঙ্গে কমপ্লিমেন্ট হিসাবে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন করছে এবং অন্তর্ভুক্তিমূলক ঋণ প্রদান করে আসছে। একই সঙ্গে আমরা দেখেছি যে দেশের সার্বিক উন্নয়নে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনগুলো ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস গ্রহণ করেছে, যেমন হেলথ কেয়ার, টিকা কর্মসূচি, স্যানিটেশন, আপনার নন ফর্মাল এডুকেশন, এরকম অনেকগুলো ক্ষেত্র আছে যেখানে আমাদের শিক্ষার অভাব ছিল। আমাদের একটা বৃহৎ জনগোষ্ঠী একসময় নিরক্ষর ছিলেন, তাদের শিক্ষার উন্নয়নে ফর্মাল এডুকেশনের পাশাপাশি নন ফর্মাল এডুকেশনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমাদের দেশের মহিলা জনগোষ্ঠী দেশের প্রায় অর্ধেক এবং তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ক্ষেত্রে আমি দেখেছি যে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু এই নয় যে আমাদের মাইক্রো ফাইন্যান্সের যারা গ্রাহক তাদের শতকরা 90%ই মহিলা, শুধু সেটাই নয়, মহিলাদেরকে আরও বেশি এগিয়ে আসার জন্যে, তাদেরকে উদ্যোক্তা তৈরি করার কাজে সহায়তা করার জন্যে তাদের যে ধরনের সাপোর্টগুলো দরকার, ইনক্লুডিং লিগ্যাল এইড বা আইনি সুবিধা, সেই সুবিধাগুলো আমরা মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনগুলোকে দিতে দেখেছি। দেশের উন্নয়ন কর্মকাণ্ডে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনগুলোর ভূমিকা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং তারা ফর্মাল ক্রেডিট সেক্টরের সঙ্গে, যেটা ব্যাংকিং সেক্টরের সঙ্গে আমি বলবো, তাদের সঙ্গে একাত্ম হয়ে তাদের কমপ্লিমেন্ট করে ক্রেডিট দেওয়ার সঙ্গে সঙ্গে আরও যে কাজগুলো করছে যেটা আসলে ব্যাংকের পক্ষে করা সম্ভব হচ্ছে না, সেগুলো করছে। আমি এখন আসবো আমাদের মুসলিম এইড বাংলাদেশের নির্বাহী পরিচালক জনাব মাহফুজুর রহমান চৌধুরীর কাছে।
আপনি বা আপনারা যেভাবে মুসলিম এইড বাংলাদেশ তৈরি করেছেন এবং কি উদ্দেশ্য আপনাদের ছিল, এর প্রেক্ষাপটটা যদি আমাদেরকে একটু সংক্ষেপে বলেন। বাংলাদেশ হচ্ছে বার্থ প্লেস অফ মাইক্রোফাইন্যান্স। মুসলিম এইড বাংলাদেশে কাজ শুরু করেছিল 1993 সাল থেকে। পরবর্তীতে 2009 সালে এমআরএ রেজিস্ট্রেশন নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। বাংলাদেশে ডিভাস্টেটিং যে ফ্লাড হয়েছিল 1991 সালে, তখনকার পরে দেখা গেল দেশে দুর্যোগ প্রবণ এলাকাগুলোতে বিশেষ করে মানুষের জীবিকায়ন এবং স্বাস্থ্য, স্যানিটেশন এইসব ক্ষেত্রে ব্যাপক গলতি রয়েছে, ব্যাপক সাপোর্টের অভাব রয়েছে। এই অভাবকে অনুধাবন করে এই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করার জন্য 1993 সাল থেকে মুসলিম এইড বাংলাদেশ ক্ষুদ্র ঋণ সরবরাহ করে আসছে দেশের একেবারে রুট লেভেলে, যেখানে ব্যাংকিং সুবিধা নেই সেই জায়গায় মাইক্রো ক্রেডিট বা ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচি শুরু করে। ব্যাংকিং সেক্টর থেকে কেউ যদি ইনভেস্টমেন্ট নিতে চায় তাকে একটা কোলাটেরাল সিকিউরিটি দিতে হয়, কিন্তু আমরা ক্ষুদ্র ঋণ কর্মসূচির মাধ্যমে কোলাটেরাল সিকিউরিটি ফ্রি গ্রাহকদের দোরগোড়ায় তার ঘরে গিয়ে আমরা তাদের অর্থায়ন কর্মসূচিটা পৌঁছে দিই, যেন আমাদের দেশের হতদরিদ্র মানুষগুলো আত্মনির্ভরশীল হয়ে ওঠে। এবং সেই সাথে সাথে আমাদের যে সরকারের কর্মসূচি ছিল এসডিজি এবং মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলে অ্যাচিভ করা, সেক্ষেত্রে ভূমিকা রাখার জন্য আমরা মূলত এই কাজ শুরু করেছি। আমাদের ব্যাংকিং সেক্টর, দ্যাট ইজ মানি মার্কেটটা আমাদের মাইক্রো ক্রেডিট মার্কেটকে কীভাবে সহযোগী করে প্রত্যন্ত অঞ্চলে, দ্যাট ইজ হোমোজেনাস ডেভেলপমেন্টে ভূমিকা রাখতে পারে, এই বিষয়ে যদি আমাকে কাইন্ডলি একটু আমাদেরকে জানান। ব্যাংক একটা নির্দিষ্টভাবে কাজ করে আসছে, যেখানে তাদের শাখা প্রশাখার সংখ্যা সীমিত, তাদের আউটরিচটা কিছুটা হলেও সীমিত, কিন্তু সেক্ষেত্রে ক্ষুদ্র ঋণ সংস্থা বা মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনগুলোর রিচ আমাদের দেশে অনেক বেশি। তো এটাই প্রমাণ করে যে এখানে কমপ্লিমেন্ট করার যথেষ্ট সুযোগ আছে। আমাদের দেশে ক্যাপিটাল মার্কেট সাধারণত হ্যান্ডেল করে বা ডিল করে লং টার্ম ফাইন্যান্সিং নিয়ে, ইকুইটি ফাইন্যান্সিং নিয়ে। মানি মার্কেটে আমরা শর্টার টার্ম ফাইন্যান্সিং এবং মূলত ডেট বা লোন নিয়ে কাজ করে থাকি। মাইক্রোফাইন্যান্স একইভাবে ডেট সেক্টরে কাজ করছে প্রত্যন্ত অঞ্চলে, এবং ডেট ফর্মে আমি বলবো কিছুটা ইকুইটি ডেভেলপ করতেও হেল্প করছে। যারা ইনিশিয়ালি নিজেদের কোনো ক্যাপিটাল দিতে পারছে না, তাদেরকে ডেট হিসাবেই অ্যাকচুয়ালি ক্যাপিটালটা দিচ্ছে তাদের ব্যবসাটা শুরু করার জন্যে। কমপ্লিমেন্ট করার জায়গাটা হচ্ছে যে অংশটাতে আমরা ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের কথা বলি, যে দেশের যারা প্রত্যন্ত অঞ্চলের আমাদের যে জনগোষ্ঠী ব্যাংকিং সেক্টরে আসতে পারছে না বা নর্মালি ফর্মাল ব্যাংকিংয়ে তাদের অ্যাক্সেস কম, তাদেরকে নতুন করে অ্যাক্সেস দেওয়া। একটা ব্যাংকিং সেক্টর থেকেও যেমন এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, কিন্তু মাইক্রোফাইন্যান্স অর্গানাইজেশনের ব্রাঞ্চগুলো যেহেতু প্রত্যন্ত অঞ্চলে আছে এবং সেখানে তাদের একটা বিশাল কর্মী বাহিনী আছেন যারা নিরলসভাবে আপনারা কাজ করছেন। এগ্রিকালচার সেক্টরে আমাদের ব্যাংকগুলোর টার্গেট থাকে প্রতি বছর যে এই পরিমাণ আমরা এগ্রিকালচার সেক্টরে বিনিয়োগ করব, কিন্তু দেখা যায় যে ব্যাংকগুলো তাদের নিজস্ব শাখা প্রশাখার মাধ্যমে সেই পরিমাণ ঋণ প্রদান করতে পারছে না, এবং সেই ক্ষেত্রে মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউশনগুলোর সহায়তা নিয়ে আমরা আমাদের সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হচ্ছি। উদ্যোক্তা তৈরির ক্ষেত্রেও যে ছোট ছোট ঋণ যেখানে মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউশনগুলো দিচ্ছে, তাদের ফাইন্যান্সিং কার্যক্রম বা তাদের ফান্ডিং অ্যাভেলেবিলিটি কোত্থেকে আসছে। তাদের একটা সোর্স হচ্ছে নিজেদের ইকুইটি, একটা সোর্স হচ্ছে আপনার যারা গ্রাহক মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউশনের গ্রাহক তাদের সঞ্চয়, আর অন্যটি হচ্ছে ব্যাংক ঋণ। তারাও ক্যাপিটাল মার্কেটে যেতে পারেন বন্ড আকারে আপনার ফান্ড গ্রহণ করার জন্য। দু একটি বড় মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউশন বাংলাদেশে অতীতে আপনার এরকম বন্ড থেকে অর্থাৎ ক্যাপিটাল মার্কেট থেকেও কিছু ফান্ড নিয়েছেন, কিন্তু যদি মূলত তিনটি ভাগে আমি ভাগ করি তাহলে আপনার বরোয়ার সেভিংস, ওন ইকুইটি
এবং ব্যাংক বরোইং, এই তিনটাই হচ্ছে তাদের মূল ফান্ডিংয়ের সোর্স। তো সেখানে ব্যাংক ফাইন্যান্সিং যখন আমরা করছি সেখানে একটা ভালো রকমভাবে সহযোগিতার জায়গা আছে। আর একটা জায়গা আমরা দেখে যদি স্পেসিফিক এরিয়া বলি, যে যখন দেশে অনেক সময় দুর্যোগ হয়, দুর্যোগের পরবর্তীতে দেখা যায় একটি এলাকায় ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে, আলটিমেটলি দেখা যায় ব্যাংকের ঋণ আদায়ও কিন্তু সেই এলাকায় কিছুটা স্তিমিত হয়ে যায় বা বাধাগ্রস্ত হয়। সেই সব জায়গায় মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন কিন্তু আবারও সেই ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে একটা বিশেষ ঋণ সুবিধা প্রদান করছে দুর্যোগের পরবর্তী সময়ের জন্যে, এবং সেই জায়গাটাতে ব্যাংক এবং মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনের একটা সহযোগিতা হতে পারে আসলে কাজ করা হয়, যাতে আবার নতুন করে সেই এলাকার অর্থনীতিটা কর্মচঞ্চলতা যাতে বৃদ্ধি পায়। বাট যদি আমরা এন্ড টু এন্ড ক্রেডিটের কথা চিন্তা করি, তাহলে এই দুটি ইনস্টিটিউশনের সহযোগিতার মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা এন্ড টু এন্ড ক্রেডিট প্রদান করতে পারবো। ইনক্লুসিভ ফাইন্যান্সিং যেটা বলে, সে তার সাথেও আপনারা অনেকগুলো কাজ নিয়ে আপনাদের কার্যক্রম পরিচালনা করছেন। কি কি কাজ আপনারা করছেন এটা যদি আমাদেরকে একটু বলেন। আমাদের কর্মসূচিগুলোর মধ্যে একটা হচ্ছে আল্ট্রা পুয়ার প্রোগ্রাম বা অতি দরিদ্র কর্মসূচি। এটা আমরা বাই মুয়াজ্জাল পদ্ধতিতে পরিচালনা করি। আপনারা হয়তো জানেন মুসলিম এইড বাংলাদেশ ইসলামী মাইক্রো ফাইন্যান্সের ক্ষেত্রে কাজ করে যাচ্ছে, এবং ইসলামী মাইক্রো ফাইন্যান্সের মডেলগুলো আমরা পরীক্ষামূলকভাবে চালিয়ে একটা উপসংহারের পর্যায়ে এসে পৌঁছেছি। কনভেনশনাল যে মাইক্রো ফাইন্যান্স আছে সেটা হচ্ছে ক্যাশ টু ক্যাশ বেসিস, কিন্তু আমরা মুসলিম এইড বাংলাদেশ আমরা ক্যাশ টু ক্যাশকে প্রতিস্থাপন করতে চাই ম্যাটেরিয়াল সাপোর্ট দিয়ে। তারই অন্তর্ভুক্তির মধ্যে আমাদের ক্ষুদ্র ব্যবসা বা মাইক্রো বিজনেস আছে, যেটা বাই মুরাবাহা এবং বাই মুয়াজ্জাল পদ্ধতি ব্যবহার করে থাকি। ক্ষুদ্র উদ্যোগ বা মাইক্রো এন্টারপ্রাইজ, এখানে আমরা বাই মুরাবাহা এবং বাই মুয়াজ্জাল এবং HPSM অর্থাৎ হায়ার পারচেজ আন্ডার সিরকাতুল মিল্ক এই পদ্ধতি অনুসরণ করে থাকি। ক্ষুদ্র সঞ্চয়, এটাতে আমরা মুদারাবা পদ্ধতি অনুসরণ করে থাকি। ক্ষুদ্র তাবাররুহ, এটা হচ্ছে ঝুঁকি কমানোর জন্য স্বেচ্ছামূলক অনুদান বা অবদান, এটা আমরা আমাদের ক্লায়েন্টদের কাছ থেকে গ্রহণ করে থাকি এবং তাদের কঠিন অবস্থায়, ধরেন কারো ইনভেস্টমেন্ট জ্বলে গিয়ে পুড়ে গিয়ে নষ্ট হয়ে গেছে, সেটার কম্পেনসেশন আমরা এই ফান্ড থেকে দেই। টেকসই জীবিকায়ন কর্মসূচি, দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচিও আমাদের আছে, এবং সমাজ কল্যাণমূলক কর্মসূচি। এই তিনটার আন্ডারে আমরা অতি দরিদ্র গ্রাহকদেরকে কর্জে হাসানা অর্থাৎ কল্যাণমূলক বিনিয়োগ দেই, যেখানে তাদেরকে কোনো রকম সার্ভিস চার্জ দিতে হয় না। আর আমাদের কল্যাণমূলক কর্মসূচিতে মূলত আমরা প্রাধান্য দিয়ে থাকি টেকসই জীবিকায়ন বা সাস্টেনেবল লাইভলিহুড। আমাদের গ্রাহকদের প্রায় 99% হচ্ছেন ভদ্রমহিলা, তো তাদেরকে আমরা আত্মনির্ভরশীলতা এবং টেকসই জীবিকায়নের জন্য কাজ করে থাকি। তারপর কৃষি, পশুপালন এবং মৎস্য চাষ কর্মসূচিতে তাদেরকে অর্থায়ন করে থাকি। প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং ওয়াটার স্যানিটেশন অ্যান্ড হাইজিন, এই সেক্টরে আমরা শুধু তাদেরকে অর্থায়নই করি না, আমরা তাদেরকে আমাদের রেগুলার যে মোটিভেশন প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামে তাদেরকে মোটিভেটেড করার জন্য আমরা ট্রেনিং সেশন করে থাকি। যেমন আমরা তাদের ঘরের বাচ্চাদেরকে নিজেদের হাইজিন, নখ কাটা, চুল উকুন না থাকা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং বিশেষ করে মেনস্ট্রুয়াল হাইজিনের ব্যাপারেও তাদেরকে আমরা এডুকেট করে থাকি আমাদের মহিলা কর্মীদের মাধ্যমে। শিক্ষাবৃত্তির ক্ষেত্রে A+ যারা পেয়েছে তাদেরকে উৎসাহ প্রদানের জন্য তাদেরকে আমরা বৃত্তি প্রদান করে থাকি। খাদ্য এবং পুষ্টি সহায়তা আমরা রেগুলারলি করি। রমাদান কর্মসূচিতে আমাদের থাকে 1 মাস চলতে পারে এমন খাদ্য প্যাকেজ একটা ফ্যামিলিকে আমরা এটা আমাদের পক্ষ থেকে অনুদান হিসেবে দেই। আর কুরবানিতে আমরা তাদেরকে কুরবানির গোশত সরবরাহ করি, যাতে করে সেই ফ্যামিলিটা ঈদের দিন একটা হাই প্রোটিন ফুড পেতে পারে। আর দুর্যোগ ব্যবস্থাপনায় সিডার, আইলা এবং সাভারে যে গার্মেন্টসের ফ্যাক্টরি ভেঙে গেল, আমরা ডে 2তেই সেখানে গিয়ে কাজ করেছি। অতি সম্প্রতি যে ফেনী এলাকায় এবং দাগনভূঞায় যে বন্যা হলো, সেখানে আমাদের কর্মী বাহিনী বুক পানি পর্যন্ত এলাকায় গিয়ে মানুষের ঘরে ঘরে
এই খাদ্য সামগ্রী এবং পুষ্টি সহায়তা দেওয়ার জন্য খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে। গৃহায়ন কর্মসূচিকে আমাদের একটা প্রাইম অ্যাক্টিভিটি হিসাবে ধরে নিয়েছি এবং এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের যে গৃহায়ন কর্মসূচি প্রকল্প আছে সেখান থেকেও আমরা অর্থায়ন পেয়েছি। শুধু দর্শক শ্রোতা, আমরা এখন মুসলিম এইড বাংলাদেশের কার্যক্রমের একটি ভিডিও ক্লিপ দেখে আসবো। মুসলিম এইড বাংলাদেশ নিয়মিত ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচি ছাড়াও বিভিন্ন সমাজ কল্যাণমূলক কর্মসূচি করে থাকে। তার মধ্যে টেকসই জীবিকায়ন, কৃষি, পশুপালন ও মৎস্য চাষ কর্মসূচি, প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান, ওয়াটার স্যানিটেশন অ্যান্ড হাইজিন অর্থাৎ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি সংক্রান্ত মোটিভেশন, শিক্ষাবৃত্তি, খাদ্য ও পুষ্টি সহায়তা, বিশেষত রমজান এবং কুরবানিতে খাদ্য ও পুষ্টি সহায়তা প্রদান করা হয়, দুর্যোগ ব্যবস্থাপনা এবং একটি বৃহৎ প্রকল্প বাংলাদেশ ব্যাংক কর্তৃক অর্থায়ন করা গৃহায়ন কর্মসূচি সম্পন্ন করে থাকে। আপনি জানেন যে আমাদের বাংলাদেশে যে প্রতিষ্ঠানগুলো কাজ করছে, ক্ষুদ্র প্রতিষ্ঠান, এদের যে জেনারেল বডির পরে যে গভর্নিং বডিটা আছে, গভর্নিং বডির সবাই কিন্তু আমরা বলবো যে ভলান্টারি সার্ভিস দিচ্ছে এবং এই ভলান্টারি সার্ভিস দেওয়ার কারণে এদের কোনো আর্থিক সংশ্লেষ থাকে না। এখন এই প্রতিষ্ঠানগুলো যখন ব্যাংক থেকে লোন নিতে যায় তখন কিন্তু গ্যারান্টি দিতে হয় আপনার গভর্নিং বডির লোকজনের। এই গ্যারান্টি দেওয়ার কারণে অনেক শিক্ষিত লোক বা ভালো লোকগুলো আসতে চায় না। কেন সেই দায়িত্ব নেবে? এটা কিভাবে সমাধান করা যায় বলে আপনি মনে করেন মিস্টার রশিদ, প্লিজ? এই গভর্নিং বডির বা এক্সিকিউটিভ বডির যখন আমরা ফরমেশনটা দেখি তখন আমরা লক্ষ্য করি যে সেখানে যারা ভালো কন্ট্রিবিউট করতে পারতেন, যারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন অতীতে এবং এখন হয়তো অনেকেই অবসর নিয়েছেন অথবা কর্মরত আছেন, কিন্তু অতিরিক্ত সময় তারা স্বেচ্ছাসেবক হিসাবে মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউশনে তাদের কন্ট্রিবিউশন রাখতে চান, কিন্তু গ্যারান্টির ক্ষেত্রে এসে তারা করতে চান, এবং যেটা খুবই স্বাভাবিক যে স্বেচ্ছা ভিত্তিতে যখন কেউ কাজ করছেন সেই অর্গানাইজেশনের ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি বা দায়ভার তিনি কেন গ্রহণ করবেন? আগে যেমন সবারটা চাওয়া হতো, হয়তো আপনারা লক্ষ্য করেছেন ইদানিং যারা একদম কি ডিসিশন মেকিং বা এক্সিকিউশনে আছেন তাদের গ্যারান্টিটা সাধারণত আমরা গ্রহণ করে থাকি। বাট এটাই শেষ নয়, এর সঙ্গে আরও যে জিনিসগুলো দরকার সেটা হচ্ছে গভর্নেন্স এবং ট্রান্সপারেন্সিটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখি। যদি তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো যে আছে সেটা যদি ট্রান্সপারেন্ট হয়, সেখানে যদি সমস্ত ইনফরমেশন সঠিকভাবে আসে, আমাদের পক্ষে সেই ইনস্টিটিউশনের ক্রেডিট ওয়ার্দিনেস জাজ করাটা সহজ হয়। যদি আপনার ট্রান্সপারেন্সি থাকে, এবং ট্রান্সপারেন্সি থাকলে বেশিরভাগ মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন যদি কোনো দুর্যোগ না হয় কোনো একটা পার্টিকুলার এলাকায়, তাহলে দেখা যায় তারা প্রফিটেবল থাকে। কিন্তু সেটা যদি ট্রান্সপারেন্ট ওয়েতে প্রকাশ করা হয়, ক্যাশ ফ্লোটাকে ব্যাংকের মাধ্যমে যদি পরিচালনা করা হয়, যে যখন একটা রিকভারি হচ্ছে সেটা আবার আমি কাস্টমারকে দিয়ে দিলাম ব্যাংকে না দিয়ে, সেই কাজটা না করে যদি আমাদের সমস্ত ট্রানজ্যাকশনগুলো আমরা ব্যাংকের মাধ্যমে পরিচালিত করি, অর্থাৎ রিকভারি হয়েছে আমি ব্যাংকে জমা করি, আবার সেখান থেকে উইথড্র করে আবার আমরা কাজ করি, তো এই চক্রটা যদি ঠিক থাকে, অর্থাৎ লোন নিচ্ছি, আমরা গ্রাহককে দিচ্ছি, রিকভারি হচ্ছে, ব্যাংকে জমা দিচ্ছি, আবার নিচ্ছি, এই প্রসেসটা যদি ঠিক থাকে আমাদের কনফিডেন্স তখন অনেক বেড়ে যায়। আমি মাহফুজ সাহেবকে বলবো যে যেই সমস্যাগুলো সমাধান করা যায় না আমরা ওগুলোকে কিন্তু চ্যালেঞ্জ বলছি। তো এই
সেক্টরে কী চ্যালেঞ্জ আছে বলে আপনি মনে করেন, এবং এই চ্যালেঞ্জগুলো কিভাবে সমাধান করতে পারে, বা সিডিএফ থেকে বা অন্যান্য রেগুলেটর থেকে আপনি কি আশা করছেন? আমাদের শ্রদ্ধেয় ব্যাংকার মাহমুদ ভাই যা বললেন সেখান থেকে আমি একটু শুরু করতে চাই। নিঃসন্দেহে ক্ষুদ্র ঋণ সংস্থাগুলো ফাইন্যান্সিংয়ের ক্ষেত্রে ব্যাংকের একটা ব্যাপক ভূমিকা আশা করে, কিন্তু প্র্যাকটিক্যালি গত বছরগুলোর যদি একটা আমরা স্ট্যাটিস্টিক্স নেই, দেখা যাবে যে ব্যাংকগুলো বৃহৎ ক্ষুদ্র ঋণ কর্মসূচি পরিচালনাকারী সংস্থা অর্থাৎ টপ 30 পর্যন্ত আমরা যদি ধরি, যাদেরকে টপ 30 MFI-কে ওনারা যেভাবে অর্থায়ন করে থাকেন, কিন্তু এর পরবর্তী মধ্যম পর্যায়ে অথবা ক্ষুদ্র ঋণ সংস্থাগুলো প্রান্তিক পর্যায়ে যেগুলো যারা কাজ করছে, ধরেন যাদের একটা ডিস্ট্রিক্টেই শুধু কর্মসূচি আছে, এই ধরনের সংস্থাগুলোর পক্ষ থেকে ব্যাংক ঋণ পাওয়াটা অনেকটা মানে অসম্ভবের কাছাকাছি বলা যায়। এটাকে সম্ভব করার জন্য ওনাদেরকে অনেক কাঠখড় পোড়াতে হয়। ক্ষুদ্র যে সংস্থাগুলো আছে বা মাঝারি, তারা তাদের এলাকার ব্যাংকিং ব্রাঞ্চগুলো থেকে যদি অর্থায়ন পায়, এবং সেটা পরিমাণ কম হোক অসুবিধে নেই, মানে কম পরিমাণ দিয়ে সেই সংস্থাটাকে টেস্ট করতে পারে ব্যাংকিং সেক্টর, যে তাদেরকে একটা ছোট একটা পরিমাণ আমরা দিলাম, সেটা দিয়ে তাদের রিকভারি ফেজটা কেমন সেটা তারা দেখতে পারেন। এটা আমার মনে হয় একটা বড় সমাধান হতে পারে। দ্বিতীয় যেই সমস্যা মনে হয়, যেটা একটা চ্যালেঞ্জও বলতে হয়, আমাদেরকে কোলাটেরাল সিকিউরিটি দিতে হয়। প্র্যাকটিক্যালি ব্যাংকগুলো থেকে আমরা যখনই কোনো অর্থায়ন নেই, আমাদেরকে কোলাটেরাল সিকিউরিটি দিতে হয়। এখন কোলাটেরাল সিকিউরিটি আমরা দিব কোত্থেকে? উনি একটা ইম্পর্টেন্ট খাত দেখিয়েছেন যে গ্রাহকদের থেকে যেই সঞ্চয়টা জমা হয় সেটা থেকে, কিন্তু আমার তো আবার এমআরএ আইন বিধি মেনে চলতে হয়। আমরা তো তাদের টাকাটা আমি ব্যাংকে গ্যারান্টি হিসাবে রাখতে পারবো না আইন অনুযায়ী, এমআরএর বিধি অনুযায়ী। এই ক্ষেত্রেও তো তাহলে চ্যালেঞ্জ। তাহলে আমাদেরকে একটা অলস মানি বা যেটাকে আইডল মানি বলতে হয়, আইডল মানি আমাদেরকে ব্যাংকে গ্যারান্টি হিসাবে জমা দিয়ে রাখতে হয়। অথচ এই টাকাটা যদি আমরা ফিল্ডে খাটাতাম, আমাদের ক্লায়েন্টদেরকে দিতে পারতাম, সেখান থেকে ক্লায়েন্টরা যেমন উপকৃত হতো, ঠিক একইভাবে সংস্থার আর্থিক সচ্ছলতাও স্ট্রঙ্গার হতো। যারা অনেক বৃহৎ ক্ষুদ্র ঋণ সংস্থা আছে তাদের জন্য হয়তো তেমন কোনো ব্যাপার না, কিন্তু মধ্যম এবং ক্ষুদ্র পর্যায়ের ক্ষুদ্র ঋণ সংস্থাগুলোর জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ। আর তৃতীয় একটা চ্যালেঞ্জ যেটা বলবো, যখন খুবই প্রয়োজন হয়ে পড়ে ক্ষুদ্র ঋণ সংস্থাগুলোর অর্থায়ন, 2 ঈদের আগে অর্থায়নের একটা প্রভাব পড়ে, ক্লায়েন্টদের পক্ষ থেকে আর্থিক সহযোগিতার আবেদন আসে, এবং যখন কৃষকের বীজ বপন চারা দরকার হয়, তখনও তারা একটা প্রেশার আছে এমএফআইগুলোতে। কিন্তু দেখা যায় যে আমরা 2-3 মাস আগে থেকে অ্যাপ্লিকেশন করলেও ব্যাংকিং সেক্টরের যে দীর্ঘসূত্রিতা, প্রসেসিং যে ফর্মালিটিসগুলো, এগুলো সম্পাদন করতে করতে দেখা যায় যে অনেক সময় অর্থায়নটা আসে এমন সময় যখন আমার ওই অর্থটা ঠিক ওই যে জরুরি ভিত্তিক যে প্রয়োজনটা, সেই প্রয়োজনটার মিট করতে পারছি না। এখন যে এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল আছে, এই সমস্ত সেক্টরে কিন্তু ক্ষুদ্র ঋণ সংস্থাগুলো স্বেচ্ছায় অংশগ্রহণ করে সরকারের উন্নয়ন কর্মসূচিতে এবং দেশের উন্নয়ন কর্মসূচিতে একটা ব্যাপক ভূমিকা পালন করছে। এই সেক্টরে যখন আমরা কোনো অর্থায়ন ব্যাংকিং থেকে যদি পেতে যাই, এটা পাওয়াটা আমাদের জন্য খুবই টাফ হয়ে যায়। আমাদের দেশে আমি বলবো যে ক্ষুদ্র ঋণ সংস্থাগুলোর একটা বড় সুবিধা হবে যদি এমআরএ অথবা যে রেটিং এজেন্সিগুলো আছে, ওনারা নিজেরও স্ব-উদ্যোগী হয়ে তাদের নিজেদের রেটিং করিয়ে নিতে পারেন, এবং সেই রেটিংটা যদি করেন, ব্যাংকারদের জন্য কিন্তু তখন তাদের ক্রেডিট ওয়ার্থিনেসটা এভালুয়েট করাটা অনেকটা সহজ হয়ে যায়। বেশ কিছু কাজ হচ্ছে। দর্শকবৃন্দ, আমরা আজকে আমাদের দুজন যে অতিথিকে পেলাম, আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি।
আমাদের আজকের এই দুজন অতিথি অত্যন্ত মূল্যবান বক্তব্য রেখে আমাদের এই সেক্টর কিভাবে আরও এগিয়ে যেতে পারে এবং যে সেক্টরে যে বটলনেকগুলো আছে এগুলো কিভাবে রিমুভ করা যায় এগুলো দিক নির্দেশনা দিলেন এবং আপনারা যে এতক্ষণ আমাদেরকে সময় দিলেন সেজন্য আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদেরকে। পরবর্তীতে আরও বিজ্ঞজনকে নিয়ে আমরা আসবো এবং ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।